আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা আছি এখন মেসিডোনিয়া এবং কসোভোর একদম বর্ডারে। আমরা একদম সিরিয়ালে আছি। এখন আমাদের ইমিগ্রেশন হবে। এখন এখন আমরা শিওর না যে কসোভো আমাদের ঢুকতে দেবে কিনা, কারণ সম্ভাবনা খুবই কম, খুবই কম। কারণ কসোভোতে এন্ট্রি করতে হলে আপনার সেনজেন ভিসা ভ্যালিড থাকতে হবে, একবার ইউজ করা, অথবা আপনার সেনজেন মতো কোনো দেশে রেসিডেন্ট হওয়া লাগবে। তো রোমানিয়ার যেহেতু আমাদের রেসিডেন্ট আছে, সে হিসেবে লজিক্যালি এখন যেহেতু নতুন ঢুকছে এই আইনটার কারণে আমরা একটু টেনশন আছে আমাদের ঢুকতে দেবে কিনা। এখন আমরা ইমিগ্রেশনে আছি এই মেসিডোনিয়ার, হয়তো ওরা আমাদের ছেড়ে দেবে, কিন্তু কসোভোর বিষয়টা আমি শিওর না যে আমাদের ঢুকতে দেবে কিনা। তো এখন দেখি, কসোভো একটু সামনে, আমরা এখন মেসিডোনিয়ার ইমিগ্রেশনে ওয়েট করতেছি পুলিশের সামনে। আমাদের মেসিডোনিয়া থেকে এক্সিট করে দিল। এখন আমরা কসোভোর ইমিগ্রেশন দিকে যাচ্ছি, যেখানে লেখা আছে গুড বাই সামথিং লেখা আছে, অন্য ভাষা আমি বুঝতেছি না। কারণ আমরা কসোভোর ইমিগ্রেশন দিকে যাচ্ছি। এখন সবাই কিছুটা কিছুটা একটু টেনশনে আছে, আমাদের সবার ফেসে একটু টেনশন, কি হবে না হবে। কারণ কসোভোর ইমিগ্রেশন একটু মানে স্ট্রিক্ট ইমিগ্রেশন, আমি এর আগে অনেকবার গুগলে পড়ছি। সামনে গিয়ে দেখি যে কি অবস্থা। বন্ধুরা, আমরা কসোভোর ভিতরে প্রবেশ করছি। এটা হলো কসোভোর বর্ডার ক্রস করার পর প্রথম যে শহর, ওই শহরটা দেখতে পাচ্ছি। কিন্তু মজার বিষয় হলো আমরা এখন অফিসিয়ালি এন্টার করিনি, যেহেতু আমাদের পাসপোর্ট পুলিশের কাছে জমা আছে। কিন্তু পুলিশ বলতেছে এখানে গাড়ির একটা ইন্স্যুরেন্স লাগবে। তো মাসুম কি করলো, আমাদের যে ইন্স্যুরেন্সটা করা ছিল ওইটা ওদের দেখাইলো। তারপর ওরা বলো যে এই ইন্স্যুরেন্সটা এখানে চলবে না, ওদের কসোভোর স্পেশাল একটা ইন্স্যুরেন্স আছে। এখানে একটা অফিস আছে ইমিগ্রেশনের সাথেই, ওই অফিস থেকে একটা ইন্স্যুরেন্স করার জন্য বললো। তা আমি শিওর না এই ইন্স্যুরেন্সটার দাম কত, মাসুম আসলে বুঝতে পারবো। আর আমাদেরকে এখন এন্ট্রি করতে দেবে কিনা, কারণ ওরা আমাদের পাসপোর্টটা চেক আপে রাখছে, ডকুমেন্ট নিয়ে নিজেরা নিজেরা আলাপ করতেছে। কিন্তু অফিসিয়ালি আমাদের এন্ট্রি দেওয়ার কথা লজিক্যালি আর কি। কিন্তু যেহেতু আইনটা নতুন, রোমানিয়া যেহেতু রিসেন্টলি সেনজেন জয়েন করছে, এখন কি এটা এখন থেকেই অ্যাপ্লিকেবল হবে কিনা এটাও আমরা শিওর না। আমরা জাস্ট ভাগ্যের উপরে পুরো বিষয়টা ছেড়ে দিয়েছি। তো ওরা ফ্রেন্ডলি ছিল এখন পর্যন্ত, ভাবে মনে হইতেছে দিতে পারে, আবার নাও দিতে পারে। আমরা এখন একটু টেনশন আছে আমাদের। দেখেন এই যে পুলিশের গাড়ি চারিদিকে, ওরা আমাদের দাঁড় করে রাখছে একটা জায়গায় এখানে। কিন্তু এখানে আপনি চাইলে চলে যেতে পারবেন, এরকম একটা অবস্থা। আমরা অলরেডি মোটামুটি বর্ডার ক্রস করে ভিতরে ঢুকে গেছি। ইমিগ্রেশন ঠিক পিছনে, আমি ভিডিও করতেছি না এখন, ওখানে পুলিশ দাঁড়ায় আমাদের তাকে আছে, অনেক পুলিশ ওখানে। ওরা দেখলে আবার হয়তো এটাকে ভুল ভাবতে পারে যে আমি ভিডিও কেন করতেছি, যেহেতু নিষেধ। আর ওখানে পাহাড় দেখতেছেন, পাহাড়ে ছোট ছোট ঘর দেখতেছি আমরা। আর পুরো বিষয়টা কনফার্ম হওয়ার পর আপনাদের আমি ইনশিওর করতেছি। বন্ধুরা, আমাদের মাসুম ভাই সুখবর নিয়ে কেবল আসলো পাসপোর্ট গুলো নিয়ে এবং তার ডকুমেন্টস নিয়ে। সেই ইন্স্যুরেন্স গুলো 15 ইউরো খরচ করে। যেহেতু আমরা এই জায়গাটাতে, যেহেতু আমাদের ফার্স্ট টাইম, সো আমাদের এই ব্যাপারে ইনফরমেশন ছিল না যে আমাদের এইখানে এক্সট্রা ইন্স্যুরেন্স করতে হবে। তো ভদ্রলোক যেটা আমাকে বলল যে আমার যে ইন্স্যুরেন্স আছে সেই ইন্স্যুরেন্সটা হচ্ছে এই ইসের জন্য ভ্যালিড না। আপনার হচ্ছে সেটা ওদের দেশের কোনোটাই, মানে আমাদের ইউরোপের যেই কাগজ সেটাতে প্রায় আমি জানি না, মনে হয় যে 30টার উপরে কান্ট্রিতে আমি যেতে পারবো। তো ওরা বলতেছে আমাদের ওই গ্রিন কার্ড এখানে চলবে না, আমাদের এখানের জন্য এক্সট্রা করতে হবে। ইভেন তো যেই কথা সেই কাজ আমাদের করতে হইলো, কিছু করার নাই, আমরা করে নিলাম। আমাদের হয়ে গেছে 15 ইউরো নিল। আমরা 2 উইকস এর মতো এটা ইউজ করতে পারবো। 2 উইকস পর দেন আমাদের আবার এটা করে নিতে হবে যদি আমরা থাকতে চাই। বাট আমরা যেহেতু 2 উইকস এর বেশি থাকবো না, সো এগুলো নিয়ে হেডেক খাওয়ার কিছু নাই। আমরা এখন যাচ্ছি ক্যাপিটালের উদ্দেশ্যে। বাট আমার অনেক পানির পিপাসা পেয়েছে, পানি খেতে দেবো। বাট আমি এই ছোট ছোট কান্ট্রিগুলোতে এসে একটা বড় প্রবলেম ফেস করেছি। আমি এটা যদি আপনাদেরকে একটু শেয়ার করি, সেটা হচ্ছে এই বিশেষ করে নর্থ মেসিডোনিয়া, আলবেনিয়া, কসোভো, এই 3টা কান্ট্রি। আমি এখন আলবেনিয়ায় যাইনি, বাট এই দুইটা, প্রথম যে দুইটা, নর্থ মেসিডোনিয়া আর হচ্ছে কসোভো, বিশাল একটা প্রবলেম। সেটা হচ্ছে বড় বড় জায়গাতে, ইম্পর্টেন্ট জায়গাতে এরা কার্ড নিতে চায় না, বলে মেশিনের প্রবলেম, আমাদের কার্ড এই মুহূর্তে কাজ করতেছে না, এটা সেটা। আমি এখন পেমেন্ট করতে গেলাম, সে বলতেছে যে আমার হয় নর্থ মেসিডোনিয়ার টাকা অথবা কসোভোর টাকা অথবা ইউরো দে, এই টাকা চলবে না। এই জিনিসটা আমার কাছে খুব উইয়ার্ড লাগছে। তো আনফরচুনেটলি আমার কাছে নর্থ মেসিডোনিয়ার টাকাও ছিল না, আমার কাছে ইউরো ছিল যে সেটাও আমার আইডিয়া ছিল না। তো সামহাও আমি কিছু ইউরো পাইছি। আমার যেহেতু আগে ঘোরাঘুরি করছি, ওই জায়গা থেকে হয়তো কিছু ইউরো ছিল, ওগুলো দিয়ে আমি বেঁচে আসছি 15 ইউরো, এবং ওইটাই আমার কাছে সর্বশেষ ছিল। এছাড়া আমার কাছে আর ছিল না, একদম পাক্কা 15 ইউরোই ছিল। তো এই ছিল অবস্থা। যারাই আসবেন এখানে ঘুরতে, অবশ্যই ক্যাশ, ইউরো অথবা লোকাল যে দেশে আসবেন ওই দেশের কারেন্সি নিয়ে আসবেন, সেটা আপনাদের জন্য বেটার হবে। তবে ইউরো মাস্ট অথবা ডলার। থ্যাংক ইউ, চাও।
ওয়েলকাম টু কসোভো। আমরা কসোভোর রাজধানী প্রিস্টিনাতে এসে পৌঁছালাম। এখন প্রিস্টিনার যে সেন্টারের এইখানে আশেপাশেই একটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ প্রিস্টিনা। আমরা ইউনিভার্সিটির একটা অংশে আছি। এখন আমরা যাব হলো, এখানে একটা লাইব্রেরি আছে ইউনিভার্সিটির, খুব বিখ্যাত একটা লাইব্রেরি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসে শুধু লাইব্রেরিটা দেখার জন্য। তো লাইব্রেরিটার সামনে যাবো। লাইব্রেরিটা আমি শিওর না যে লাইব্রেরিটা খোলা আছে না বন্ধ আছে, সামনে গেলে বুঝতে পারবো। আর এখানে যে আর্ট দেখতেছি খুব সুন্দর সুন্দর। এই শহরটা তো মানে ঢোকার সাথে সাথে আমার মানে এক কথায় অসাধারণ একটা শহর, এবং যে কোনো মানুষ এই শহরের প্রেমে পড়বে এরকম একটা শহর। শহরে মানুষ প্রেমে পড়বে কি জন্য? এই শহর অনেক ডেভেলপড। আমি কল্পনাও করি নাই যে কসোভোর মতো একটা দেশ এত ডেভেলপ হতে পারে, এত হাই রেজ বিল্ডিং, এদের রাস্তা, এদের ইনফ্রাস্ট্রাকচার সবকিছুই একদম ফার্স্ট ওয়ার্ল্ড যে কোনো একটা কান্ট্রির সাথে অ্যাডজাস্ট করার মতো। যদিও ওদের ইকোনমিক অবস্থা কিছুটা দুর্বল, যেহেতু দেশটা একদমই নতুন, সম্প্রতি সময়ে দেশটা স্বাধীনতা অর্জন করে। এই দেশে এখনো তারা অনেক ঘুরে দাঁড়ানোর অবস্থায় আছে আর কি, পুরোপুরি তারা দাঁড়াইতে পারে নাই। তাদের যে ইনফ্রাস্ট্রাকচার দেখতেছি, কল্পনা মানে অন্য লেভেলে। আর আমরা এই লাইব্রেরিটা খুঁজতেছিলাম, লাইব্রেরিটার সামনে সামনে এসে পড়েছি, যে এটা হলো বিল্ডিংটা। আমরা এটা সামনে যাচ্ছি এখন। বন্ধুরা, আপনারা জানেন কসোভো এই অঞ্চলটা নিয়ে আমরা অনেক নিউজ দেখি, অনেক বিতর্কিত এই অঞ্চলটা। কারণ এই সার্বিয়া আর কসোভো এই দেশটা একসাথে ছিল, খুব বেশি দিন আগের কথা নয়। তো এদের বিভিন্ন ইস্যু নিয়ে এদের ভিতরে বিভিন্ন ধরনের বিতর্ক সৃষ্টি হয়। এদের স্বায়ত্তশাসন নিয়ে, এদের বিভিন্ন বিষয় নিয়ে এদের ভিতরে এরা অনেক বিষয় একমত হতে পারে না, অনেকগুলা সংঘাত হয়, সংঘর্ষ, বিতর্কের পরে ওরা 2008 সালে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। স্বাধীনতা ঘোষণা করার পর তখন ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএসএ এরা এদেরকে সাপোর্ট করে। অবশেষে 2019 সালে এরা ইউএন সদস্য হয়, এবং ইউএন এদেরকে একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। কিন্তু সব দেশ এদের স্বীকৃতি দেয় না। তবে অধিকাংশ দেশ যারা আমেরিকা এবং ইউরোপিয়ান বেল্টের কান্ট্রি, এরা এদেরকে স্বীকৃতি দেয়। তবে অনেকগুলো দেশ এদেরকে স্বীকৃতি দেয় না। এর ভিতরে সার্বিয়া তো অবশ্যই আছে। তারপর সার্বিয়ার বেল্টের যে সার্বিয়ার পছন্দের যে দেশগুলা, সার্বিয়াকে যারা সাপোর্ট দেয় বিভিন্নভাবে, তারা কিন্তু এই কসোভো স্বাধীনতা মেনে নেয় না, এই আর কি। তবে এরা আইএমএফ, তারপর ওয়ার্ল্ড ব্যাংক, যে বড় বড় সংস্থাগুলো, এদের পরবর্তীতে ধাপে ধাপে ইউএন এর পরে পরবর্তী ধাপে ধাপে এরা কিন্তু ওসব দেশের সদস্য হয়ে যায়। এবং এখানে দেখলাম যে আমেরিকার ব্যাপক ইনফ্লুয়েন্স এখানে। আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টির বড় একটা আমি স্ট্যাচু দেখলাম এখানে। তারপরে এখানে যে ওয়েস্টার্ন যে কালচারটা পুরোপুরি এখন এখন চলে আসছে। এরা কিন্তু পুরোপুরি মুসলিম কান্ট্রি, প্রায় 95% মুসলিম কান্ট্রি হওয়ার, মানে মুসলিম জনসংখ্যা হওয়ার পরও এরা কিন্তু পুরোপুরি সেকুলার এবং পুরো মডার্ন। আপনি এখানে রাস্তাঘাটে হাঁটার সময় বুঝতে পারবেন না যে এটা মুসলিম একটা কান্ট্রি। বেশিরভাগ লোকদের চলাফেরা আশেপাশের যেই নন মুসলিম যে কান্ট্রিগুলো তাদের মতোই চলাফেরা। আর এখানকার অধিকাংশ লোকের যে ভাষা, ভাষাটা হলো আলবেনিয়ান ভাষা। এখানকার প্রতিবেশী আরেকটা দেশ আছে, আপনারা জানেন, সেটাও একটা মুসলিম মেজরিটি কান্ট্রি, তারা হলো আলবেনিয়ান। আর এই আলবেনিয়ার যে ভাষা, এখানেও কিন্তু আলবেনিয়ান ভাষায় মেজরিটি লোক কথা বলে। আর এখানে আরেকটা সমস্যা আছে, এখানে কসোভোর সাথে যে সার্বিয়ার বর্ডার আছে, ওই অঞ্চলে একটা জনসংখ্যা যারা এই কসোভোর ভিতরেই বসবাস করে, বর্ডারের ভিতরেই। কিন্তু ওরা হলো সার্বরা, ওই সার্বিয়ার রাষ্ট্রের সাথে খুব ভালো সম্পর্ক, এবং ওইখানকার যে অথরিটি, ওইখানকার যে যারা শাসন করে, যারা মেয়র আছে বা প্রশাসনিক কর্মকর্তা আছে, এরা বেশিরভাগ সার্বিয়ার সাথে সম্পর্ক রাখে, এবং এরা সার্বিয়াকে বিভিন্নভাবে সাপোর্ট করে, এবং ওরা ওই জায়গায় মেজরিটি। এবং কি ওরা কসোভোর যে আইন কানুন, কসোভোর যে দেখা গেল গাড়ির নাম্বার প্লেট, বা কসোভো রাষ্ট্রীয় প্রতি যে সম্মান দেখানো, ওরা কিছুই দেখায় না। এটার কারণে কসোভোর বড় যে মেজরিটি জনগোষ্ঠী, এদের সাথে হলো কসোভোর ওই অংশটার ব্যাপক মানে সার্বদের সাথে ওদের সম্পর্ক খুবই খারাপ। এটা নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। এদের ভিতরে প্রায় সময় সংঘাত হয় আর কি। মানে বন্দুক নিয়ে সংঘাত হয়, মানুষ মারা যায়, এরকমও হয়েছে। এর আগে কসোভো স্বাধীন হওয়ার আগে এখানে কিন্তু ব্যাপক হত্যাযজ্ঞ চালায় সার্বিয়া, যখন এরা স্বাধীনতার চেষ্টা করে বা এটা নিয়ে কথা বলে, তখন কিন্তু এদের গণহত্যা চালায় এখানে সার্বিয়ানরা। যদিও এদের স্বাধীনতাটা পুরোপুরি পলিটিক্যাল ছিল, কারণ সার্বিয়াকে দুর্বল করাটাই ছিল উদ্দেশ্য ইউরোপিয়ান এবং আমেরিকার। তারপরেও একটা মুসলিম জনগোষ্ঠী এখানে এভাবে স্বাধীনতা পেয়েছে, এটা আমাদের অ্যাজ এ মুসলিম হিসেবে আমরা এটাকে অবশ্যই সম্মান জানাই। যদিও এরা পুরোপুরি সেকুলার, এখানে ধর্ম নিয়ে এদের মাথা ব্যথা খুব একটা নাই। কিছু অংশ এরা দেখছে যে এখানে দেখেন সামনে একটা মেয়ে দেখছেন হিজাব পরা, এরকম কিছু অংশ যারা ধর্মকে লালন করে, মসজিদে যায়। এখানে আজান, মসজিদ দেখলাম আসার পথে আমরা অনেকগুলা।
কিন্তু একটা মেজরিটি অংশ এরা প্র্যাকটিসিং মুসলিম না। দেখা গেল মুসলিমদের বড় বড় উৎসবগুলো ওরা পালন করে, তবে ওই রকম নামাজ বা যে ইসলামের যেই নিয়ম কানুনগুলো ওইভাবে এতটা ফলো করে না। এটা পুরো ওয়েস্টার্ন ধাঁচের আর কি। সবচেয়ে বড় বিষয় হলো এখানকার এদের ওয়েস্টার্নের সাথে একটা সম্পর্ক থাকার কারণে এখানে অধিকাংশ মানুষ ইংলিশ খুব ভালো জানে, জার্মান খুব ভালো জানে। আপনি এখানে ভাষা নিয়ে কোনো প্রবলেমে পড়বেন না। তবে এখনো আমাদের ওরকম মেশার সুযোগ হয়নি কারোর সাথে, বা কথা বলার সুযোগ হয়নি। তবে একজনের সাথে আমার এখানে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করেছিল। ও বলছিল যে আমাকে এখানে ঘুরে ঘুরে দেখাবে। তো এখন আমাদের ইন্টারনেট সমস্যার কারণে এখন ওর সাথে আমি ভালোভাবে কমেন্ট করতে পারতেছি না। তবে যদি হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিওর সামনে অংশ আপনারা দেখতে পাবেন। আমাকে ভাষা নিয়ে আপনি কোনো প্রবলেমে পড়বেন না, এখানকার লোক যথেষ্ট ফ্রেন্ডলি। এটাও আমি ইন্টারনেট থেকে দেখলাম আর কি। আর আমাদের বন্ধুরা চলে আসছে, ওরা এই লাইব্রেরিটার সামনে দাঁড়াইছে ছবি তোলার জন্য। বুরেক খাইতে হবে এখানে, বুরেক, ঠিক আছে? এটা খাবার নাম মনে হয় এখানে বুরেক, মনে জানতে ছিলেন মনে হয়। বুরেক এখানে খুব বিখ্যাত খাবার। হ্যাঁ, এই জায়গাটার নাম জানি কি ভাই? প্রিস্টিনা, মানে প্রিস্টিনা ক্রিস্টিনা রাজধানী। PRASSTINA। এখানে আপনারা দেখলে অবাক হবেন, এই যে যেখানে যে বিখ্যাত লাইব্রেরিটার সামনে আমেরিকার পতাকা লাগানো আছে, মানে ন্যাটোর পতাকা। ওরা ন্যাটোতে সম্ভবত ঢুকছে, হ্যাঁ ন্যাটোতে ঢুকছে ওরা। এটা আমি এখানে পতাকা দেখা মনে পড়লো, আমি ইউরোপিয়ানের পতাকা লাগিয়ে রাখছে এবং ওরা ইউরোপিয়ানে ঢোকার জন্য চেষ্টা করতেছে। আশা করি এখনো যেহেতু সংঘাতপূর্ণ অঞ্চল, পুরোপুরি বিষয়টা এখানে সংঘাতটা পুরোপুরি সলভ হয়নি। এর জন্য এখনো ওরা ইউরোপিয়ানে ঢোকানো নিয়ে ইউরোপিয়ান অবশ্যই চেষ্টা করতেছে, এটা নিয়ে আলাপ হচ্ছে। হয়তো ইন ফিউচার আমরা তাদের ইউরোপিয়ানও দেখতে পাবো বা সেনজেন অঞ্চলও দেখতে পাবো। আর ওদের রাস্তা তো বললামই অন্য লেভেলে। কারণ আমরা এখানে কিছু ছবি তুলবো, তারপর দেখি আমরা অন্য কোথাও যাওয়া যায় কিনা। আমরা লাইব্রেরিতে ছিলাম, লাইব্রেরি থেকে এখানে আসলাম। এটা কিন্তু ইউনিভার্সিটির ভিতরে আমরা ঢুকছি, ইউনিভার্সিটির ক্যাম্পাসের একটা অংশে আমরা ঢুকছি এখন। এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ভবন এখানে আছে। আমরা একটু সামনে যাবো, ইউনিভার্সিটির ভিতরে কিছুক্ষণ থাকবো, তারপর আমরা চেষ্টা করবো এখানে ওল্ড টাউনটার দিকে যাওয়ার জন্য। আমরা অল্প কিছুক্ষণ এখানে স্টে করে তারপরে আমরা চলে যাব। আর এখানে অনেক বড় বড় ভবন দেখতেছেন, এখানে এটা সম্ভবত কোনো ব্যাংকের একটা ভবন। এখানে দেখতেছেন প্রচুর লোকজন। এটা কিন্তু বাংলাদেশে যেমন টিএসসির মতো একটা যে ব্যাপার এখানে আছে। এখানে প্রচুর লোকজন দেখতেছি আমরা, আড্ডা দেওয়ার জন্য আসছে। এখানে বার্গার কিং দেখতেছি। বার্গার কিং থাকাটা স্বাভাবিক, কারণ বড় বাজারের এই যে ফাস্টফুড চেইনগুলো আছে, এগুলা বড় বড় শহরগুলোতে থাকবে, এটাই স্বাভাবিক। বার্গার কিং, কেএফসি, ম্যাকডোনাল্ডস। আর এই যে আমরা এটাই সেন্টারটাই আমরা খুঁজতেছিলাম তখন। ইউনিভার্সিটির এখানেও একটা অংশ দেখতেছেন, এটা হলো এনার্জি যে ডিপার্টমেন্ট এখানকার গভর্নমেন্টের, ওটার একটা অংশ এখানে। এখন একটা সেন্টার এরিয়াতে চলে আসছে। এখানে আবহাওয়াটাও খুব ভালো। আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে আসলাম। এখানে সালমান ভাই আর তারপর তাশফিক ভাই আসলো, আর আবার ওই যে জামা কাপড়ের ডিসকাউন্ট দেখে এটা চলে গেল। যাই হোক, এখানে এটার ভিতরে অনেক খুব বিখ্যাত একটা ব্র্যান্ড এখানে। আমি ইউরোপের বিভিন্ন দেশে দেখতে পাই। যাই হোক, সেটা বড় কথা নয়। আমি এখন সামনের সেন্টারের দিকে দেখি যে আরো ইন্টারেস্টিং কিছু দেখা যায়। হাউ ফার কতটুকু? থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এখানে এক ভদ্রমেয়ে আমাদের হেল্প করলো। আমরা ওল্ড টাউন খুঁজছিলাম, বলে যেখানে 2 মিনিট হাঁটলেই সোজা আমরা ওল্ড টাউনটা পাবো। আর ইউনিভার্সিটি এখানে আসলে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির মতোই। ঢাকা ইউনিভার্সিটি আমরা জান বিচ্ছিন্ন ভাবে কিছু ক্যাম্পাস এক জায়গায়, কিছু ক্যাম্পাস আরেক জায়গায়। এখানে এমন এদের ক্যাম্পাসেরও বিভিন্ন জায়গায় মানে কি বলে বিচ্ছিন্ন ভাবে ছড়িয়ে ছিটে আছে। তবে এই এরিয়াতেই আমরা খুব ব্যস্ত ব্যস্ত দেখতেছি, মানে খুবই ব্যস্ত মানুষজন। এখন বিকাল হয়েছে, আরো লোকজন বাড়তেছে। তা আমার ফার্স্ট ইমপ্রেশন কসোভোর ব্যাপারে এক কথায় অসাধারণ। আমি আমার ভাইদের কাছে আমি জিজ্ঞেস করবো যে তাদের কেমন মতামত। কসোভো বিষয়ে কেমন লাগতেছে ভাই, বলেন। কসোভো কেমন লাগলো আসার পরে, অনুভূতি? আমার কাছে পার্সোনালি ভালো লাগতেছে, বাট নর্থ মেসিডোনিয়াটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগছে। মানে একদিনে তো আমরা একটা দেশে জাজ করতে পারি না, তবে ওভারঅল এদের রাস্তাঘাট এরা উন্নত রাস্তা। সব আমার পার্সোনালি অনেক ভালো লাগতেছে, ওদের রাস্তাঘাট পুরা নিটেল ক্লিন, খুব ইন্টারেস্টিং একটা রোড দিয়ে আমরা আসছি, অনেক সুন্দর। আর এখানের মানুষগুলো অনেক ফ্রেন্ডলি। তো দেখি সামনে আরো কি কি, আমরা এখন ওই যে ওল্ড টাউন যাবো, ওই জায়গারও আরো কিছু ইন্টারেস্টিং পার্ট আপনাদেরকে দেখাবো। ঘুরে ফিরে একটা কথা বলতে হয়, ইউরোপের প্রত্যেকটা দেশে আসলে সেম, তাদের কালচার সেম,
তাদের ইনফ্রাস্ট্রাকচার সেম, তাদের ড্রেস আপ সেম আর কি। আর ভালো লাগছে এটা যে কসোভো তো রিসেন্টলি নাকি খুব ডেভেলপ করতেছে, তারা তো এত বেশি ডেভেলপিং ছিল না। আমার জন্য খুব দেখলাম যে কোঅপারেটিভ, বিশেষ করে ইমিগ্রেশন, একটা দেশে জাজ করতে হলে আসলে ইমিগ্রেশনটাই মেন, কারণ আমরা তো ওই ইমিগ্রেশন পার হয়ে এই দেশে ঢুকবো, এমন না যে আমরা অন্যভাবে ঢুকতে পারবো। তো সেই হিসাবে আমরা আসলে দেখলাম যে ইমিগ্রেশনটা খুবই ফ্রেন্ডলি ছিল, কোনো ঝামেলাই করে নাই। আর সব থেকে বড় ব্যাপার ঝামেলা কি, তারা খুব মানে কোঅপারেটিভ ছিল, যে কিভাবে ওদের দেশে আমরা ঢুকতে পারি সেটার ব্যাপারে ওরা খুব কনসার্ন ছিল। এই এখন আমরা একটা ইউনিভার্সিটি এবং লাইব্রেরির পাশে আছি। আর ছোট দেশ তো, আর আমরা তো আসলে একদিন একটা দেশ আর কি জাজমেন্ট করবো, তবে মোটামুটি ভালোই। সবকিছু ঘুরে ফিরে সেম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। নো তো থ্যাংক ইউ। তারা হইলো এখানে আমাদের সাকিব আল হাসান, রাশেদ খান, বিরাট কোহলি খেলা নিয়ে দেখলাম খুব আগ্রহী। আমি জানি না তারা কারা, আমাদের আইসা নিচ থেকে হিন্দি হিন্দি বলতেছে, কিন্তু ওদের চেহারা দেখে মনে হয় না ওরা ইন্ডিয়ান। দেখ বিষয়টা অবহেলাও বাকি লাগছে আমাদের কাছে। আর আমরা এখন ওল্ড টাউনের দিকে যাবো। এখানে একটা মেয়ে, আমি বলতেছিলাম যে আমাদের বলে এখন 2-3 মিনিট হাঁটলে ওল্ড টাউন। আর আমাদের এখানে 2-3টা লোকাল ডিশ ট্রাই করার প্ল্যান আছে। এই ডিশটা হলো এখানে আলবেনিয়াতে দুই দেশই খুব পপুলার। আমরা চেষ্টা করবো ওইরকম একটা ডিশ আজকে ডিনারে, ওইরকম একটা ডিশ ট্রাই করা। আমরা অলমোস্ট বিকাল হয়ে গেছে এখন। আমরা বিকালে যাওয়ার পথে কোথাও কোনো রেস্টুরেন্ট থেকে এরকম একটা খাবার নিয়ে নেবো। তারপরে হলো আমরা রওনা দেবো আলবেনিয়া। আমাদের পরবর্তী গন্তব্য হলো আলবেনিয়াতে। চেষ্টা করবো আলবেনিয়া, তো আমরা জানি না যে আমাদের ঢুকতে দেবে কিনা, কারণ আলবেনিয়াও রোমানিয়া রেসিডেন্ট দিয়ে ঢোকার যেত না আগে। আমি আগে ওদের অ্যাম্বাসিতে খোঁজ নিয়েছিলাম, ওরা বললো যে আমাকে এই ভিসা নেওয়ার জন্য। কিন্তু পরবর্তীতে এখন যেহেতু রোমানিয়া সেনজেনভুক্ত কোনো কান্ট্রির আপনার রেসিডেন্ট থাকলে অথবা সেনজেন ভিসা থাকে মাল্টিপল, ওরকম ভিসা থাকলে আপনি আলবেনিয়া ঢুকতে পারবেন। তো ওটা আমরা ট্রাই করবো এখন। তো আমরা ওল্ড টাউনে চলে আসছি। এখানে দেখতেছেন যে চশমা বিক্রি করতেছে এখানকার লোকাল কিছু ভাই বেদার। এখানে চশমা বিক্রি করতেছে, এখানে বেল্ট বিক্রি করতেছে, ঘড়ি বিক্রি করতেছে, ক্যাপ, যেগুলো থাকে ইউরোপের টিপিক্যাল ইউরোপিয়ান যেই টুরিস্ট স্পট গুলাতে এরকম একটা থাকার স্বাভাবিক। এখানে রেস্টুরেন্ট দেখছেন, প্রচুর রেস্টুরেন্ট বাম পাশে। রেস্টুরেন্ট গুলো আমরা দেখতেছি, আমাদের রেস্টুরেন্ট এখন আপাতত যাওয়ার প্ল্যান নাই। আর এখানে প্রত্যেকটা বিল্ডিং এ আমি দেখতেছি যে রেন্টের জন্য, তারপরে বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া আছে। এই যে এই একটা বিল্ডিং দেখতেছি, এটাও এখানকার একটা সিগনেচার বহন করে এরকম একটা বিল্ডিং। এই কসোভোর যে প্রিস্টিনা শহর, এটাকে রিপ্রেজেন্ট করে এরকম একটা বিল্ডিং এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এটা চার্চ, এটাতে আমি যে সাউন্ড শুনতেছি এখানে একটা চার্চ দেখতে পাচ্ছি। এত বড় চার্চ হইতেছে, কিন্তু এটা কিন্তু পুরোপুরি একটা মুসলিম কান্ট্রি এবং মুসলিম মেজরিটি কান্ট্রি। আমরা ওইখানে কিছু বাস দেখতে পাচ্ছি, আমরা ওইদিকে যাবো। এখানে আমরা কিছু জনগোষ্ঠী দেখতে পাচ্ছি এখানকার লোকাল। এরা সম্ভবত কোনো নৃগোষ্ঠী বা মুসলিম, আমি বুঝতে পারছি না। টুপি পরে আছে সবাই, জানি না এরা কি বহন করতেছে, কি উদ্দেশ্য নিয়ে তারা এভাবে এখান দিয়ে যাচ্ছে। এরা আমি দেখতেছি, কিন্তু ওরা কিছু বলতেছে না। ওরা সবাই বাচ্চা, স্কুলের স্টুডেন্ট হবে সম্ভবত। আমি ওদের একটা ট্র্যাডিশনাল ক্লথ পরে আছে সবাই। আর এখানে এই চার্চটা দেখতে পাচ্ছি, আমি চার্চের সামনে আসলাম কেবল। এখানে একটা ভদ্রলোকের স্ট্যাচু লাগানো আছে, আমি স্ট্যাচুর সামনে যাই। এখানে লেখা আছে ইব্রাহিম রুগোভা। ইব্রাহিম রুগোভা, এটা কোনো ফেমাস ব্যক্তি হয়তো, আমি ওনার সম্পর্কে আমি জানি না। এই কারণে ওনার স্ট্যাচু এখন লাগানো আছে। আমি আবার রাস্তা ক্রস করতেছি, আমি ওদের দেখার জন্য রাস্তার এই পাশে আসলাম। আমাদের বন্ধুরা রাস্তার ওই পাশে আছে, আমি ওদের সাথে আবার মিলিত হব। বন্ধুরা, আমরা এখনো প্রিস্টিনাতে আছি। প্রিস্টিনাতে আমরা আমাদের একজন ইনফরমেশন দিল ওল্ড টাউনে যাওয়ার জন্য। তো ওল্ড টাউনের বিষয়টা ওরা যেভাবে বললো, আমরা এখানে হাঁটলাম, কিন্তু এখানে ওল্ড টাউনের বিষয়টা আমি ক্লিয়ার না যে আসলে এক্স্যাক্টলি আমরা ওল্ড টাউনে আসলাম কিনা, কারণ এখানে আমি সব নিউ টাউন দেখতেছি। তো এখানে যে ফুটপাথ দেখতেছি, এগুলা ওল্ড টাউনের কিছুটা পরিচয় বহন করে। তো আমার এক্স্যাক্টলি মনে হয় উনি কোনো যে ভদ্র মেয়ে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে, উনি কোনো ভুল ইনফরমেশন দিচ্ছে, অথবা সে জানে না, অথবা আমাদের একদিকে দেখা যায় আমরা আরেকদিকে বুঝতে পারছি, এরকম হতে পারে। যাই হোক, সেটা বিশ্ব না। আমাদের যেহেতু টাইট শিডিউল, আমরা আর আমাদের প্ল্যানে ছিল আমরা এখানে আজকে থাকবো না, আমরা চলে যাবো আলবেনিয়াতে। আমাদের মেইন ট্যুরের প্রধান ইয়ে ছিল, উদ্দেশ্য ছিল আলবেনিয়া কেন্দ্রিক। আমরা এখন আলবেনিয়ার উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে প্রায় 4 ঘন্টার জার্নি আমাদের, এখন প্রায় 4টা-5টা বাজে। সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই। আমরা আলবেনিয়ার উদ্দেশ্যে রওনা দেবো এখান থেকে। আর এখানে কিছু খুব বিখ্যাত বিখ্যাত কি বলে স্কোয়ার আছে, তারপরে স্ট্যাচু আছে, কিছু মিউজিয়াম আছে খুব বিখ্যাত। আপনার যারা এসব নিয়ে খুব ইন্টারেস্ট, তারা এখানে থাকতে পারেন, সময় নিয়ে দেখতে পারেন।
ইউরোপের সব বড় শহরগুলোতেই এরকম থাকে আর কি, ক্যাসেল, তারপরে চার্চ পুরানো বা মস্ক। আমরা সময় নিয়ে কখনো যে আসি তাহলে প্রিস্টিনা শহর হোক বা কসোভোকে আমরা আরো ভালোভাবে এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। আর যেহেতু আমাদের অল্প সময় ছুটি নিয়ে আমরা আসি, আমরা এইভাবে ঘুরি, অল্প সময় টাইট টাইট করে সবসময় ঘুরতে হয়। যেহেতু এখন আমরা জব করি, হয়তো ইন ফিউচারে আমরা যখন আমাদের লাইফটা অন্যরকম হবে তখন হয়তো আমরা সময় নিয়ে ঘুরতে পারবো। আমরা মানে প্রাথমিক একদিন দুদিনের বেশি আসলে আমাদের টার্গেট করা কঠিন আছে, যেহেতু আমরা একসাথে অনেকগুলা দেশ টার্গেট করে আমরা ভ্রমণে বের হই। আর আমাদের বাজেটটাও আমরা যাতে একটু টাইট রাখতে পারি, কারণ এক দেশে আপনি যদি 2-3 দিন ঘুরবেন এরকম বাজেটটাও ইম্পর্টেন্ট। টাইম আপনার চাই যে অল্প সময় বেশি দেশ কভার করার জন্য, বেশি শহর কভার করার জন্য, যাতে অ্যাটলিস্ট কিছুটা মানে আইডিয়া থাকে ওই রাষ্ট্র সম্পর্কে বা ওই দেশ সম্পর্কে কিংবা ওই শহর সম্পর্কে। তো যাই হোক, সব মিলে ভালো লাগছে, ফার্স্ট ইমপ্রেশন অসাধারণ আমাদের এই প্রিস্টিনা শহর থেকে। আর প্রিস্টিনা শহর থেকে আমরা এখন নেব বিদায়। সবাই একটু টায়ার্ড, আমরা রাতে হয়তো কোথাও খাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। আমাদের আশিক ভাই, তাশফিক, সবাই সবাই টায়ার্ড আছে। আমরা এখান থেকে প্রিস্টিনা শহর থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।